জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে চলছে আনুষ্ঠানিকতা। রাজনীতিতে ইতিবাচক ধারার সৃষ্টি হচ্ছে বললেন রিজওয়ানা। নিত্যপণ্যের দামে স্বস্তি মিললেও রোজা ঘিরে নতুন কারসাজি, ঊর্ধ্বমুখী মাছ মাংসের দাম, অস্থিতিশীল ভোজ্য তেলের বাজার। দলের নেতা এটিএম আজহারের মুক্তির দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ, রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি। এবং অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ। শিশু প্রহরে উপচে পড়া ভিড়, ভাঙনের সুরে মন খারাপ লেখক প্রকাশকদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি নামে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ। মানিক মে এভিনিউয়ে চলছে জোর প্রস্তুতি। বিএনপি সহ কয়েকটি দলের নেতারা এতে আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। বিস্তারিত জানাচ্ছেন মেসবা রহমান। ডান বাম নয়, জনগণমুখী রাজনীতির আশ্বাস নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। গত 6.5 মাসে ছাত্র জনতা নতুন দল নিয়ে অনেক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত নাম কি হবে তা নিয়েও কম চর্চা হয়নি। আহ্বায়ক হিসেবে দলের দায়িত্ব নিতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। অবশেষে জানা গেল ছাত্র জনতা নতুন দলের নাম ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি, বাংলায় বলতে গেলে জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর বাংলা মোটরে এক বৈঠকে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল 4 জন নেতা দলের নাম ও শীর্ষ নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করেছেন। এনসিপির আহ্বায়ক হিসেবে থাকছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব আক্তার হোসেন, প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ, দলের দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জানানো হয় নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দিবে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই কমিটির একটা খসড়া তালিকাও তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখ যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। এদিকে নতুন দলের ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে মানিক মে এভিনিউতে। সড়কে ব্যারিকেড সহ তৈরি হচ্ছে স্টেজ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অতীতের রাজনৈতিক তিক্ততার স্বাদ ভুলিয়ে নিয়ে নতুন দল হবে জনগণ বান্ধব, এমন প্রত্যাশা ছাত্র জনতার। অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের ছাত্র তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে। সকল ধর্ম, বর্ণ, লিঙ্গের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে, সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারবো। মেসবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। নতুন রাজনৈতিক দল দেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নতুন দল গণতন্ত্র ও জনগণের জন্য কাজ করলে তা নতুন বাংলাদেশ গঠনে কাজে লাগবে। রাজধানীতে এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের 75তম বর্ষপূর্তি উদযাপনে পরিবেশের সুরক্ষা ও শিক্ষার মান উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। উপদেষ্টা শিক্ষার উন্নয়নে সবার নেতৃত্ব ও ব্যবস্থাপনার গুরুত্ব আরোপ করেন। উন্নয়ন পরিকল্পনায় সবুজায়ন ও শব্দ দূষণ নিয়ন্ত্রণের আহ্বানও জানান তিনি। দল হবে কিন্তু আসলে দেশের মানুষের তো অনেক এক্সপেকটেশন আছে। সেখান থেকে আমি মনে করি যে আমাদের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তনের ধারা সূচিত হতে হবে। যেই ধারাটা হবে নতুন প্রজন্মের চিন্তা চেতনাকে প্রতিফলন করে এমন একটা ধারা, যে ধারাটা সত্যিকার অর্থেই বৈষম্যহীন হবে। দর্শক, রাজধানীর মানিক মে এভিনিউয়ে আছেন সহকর্মী এমআর আসাদ। সরাসরি জানবো সেখানকার খবর। আসাদ, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা কেমন দেখছেন? জি তাসনুবা, জাতীয় সংসদ ভবনের সামনে যে মানিক মিয়া এভিনিউ আমরা চিনি, সেই স্থানটি আজকে মনে হচ্ছে যে জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে আন্দোলনটা আমরা জানি যে কোটা বিরোধী আন্দোলন থেকে যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এখন রূপ নেয়,
সেই আন্দোলনটাই যেন ফিরে এসেছে, তবে ভিন্ন রূপে। কারণ এই 5ই আগস্ট বিজয় যখন তারা অর্জন করে, তাদের লক্ষ্য যেদিন পূরণ হয়, স্বৈরাচারের যেদিন পতন হয়, এরপর থেকে কিন্তু সারা দেশের যারা বৈষম্য বিরোধী আন্দোলন বলি বা জাতীয় নাগরিক কমিটি বলি, তাদের আসলে এরকম কোনো জমায়েত আর কখনো হয়নি। সুতরাং আজকে বলা যায় যে মানিক মিয়া এভিনিউর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই যেন জনসমুদ্রে রূপ নিয়েছে। এবং আপনি আমার নিঃশব্দ শুনতে পাচ্ছেন যে পাশেই কিন্তু মঞ্চ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না আসলেও ইতিমধ্যেই নতুন রাজনৈতিক দলের যে নাম সেটি কিন্তু মঞ্চে প্রদর্শন করা হয়েছে। এবং এখন পর্যন্ত বেশ কয়েকজন শীর্ষ নেতা, বিশেষ করে যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি সদস্য সচিব আরিফ কোহেল, উনি কথা বলেছেন, উনি বক্তব্য রেখেছেন। এরপর নুসরাত তাবাসসুম কথা বলেছেন। এবং এখন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যিনি সমন্বয়ক ছিলেন, অগ্রনায়ক ছিলেন, 18 জুলাইয়ের পর যখন আসলে আন্দোলন অনেকটাই ঝিমিয়ে পড়েছিল, কিংবা শীর্ষ নেতাদেরকে যখন বন্দি করে আসলে লিখিতভাবে আন্দোলনের একটি বক্তব্য প্রত্যাহার করে নিয়েছিলেন তারা আন্দোলনে, তখন যিনি হাল ধরেছিলেন সেই আব্দুল হান্নান মাসুদ, তিনি এখন বক্তব্য রাখছেন। এবং সব মিলে আসলে তারা যে বিষয়টি বলছেন যে পরিবারতান্ত্রিক যে রাজনীতি কিংবা এলিট সামাজিক যে রাজনীতি, সেটা থেকে বাংলাদেশকে বের করে এনে সাধারণ মানুষকে রাজনীতির সামনে নিয়ে আসা, অগ্রনায়কে পরিণত করাই হবে এই নতুন রাজনৈতিক দলের প্রথম কাজ। এবং বাংলাদেশ জাতীয় এই যে তারা যে বলছে যে বাংলাদেশটাকে আসলে তাদের যে জাতীয় যে ইস্যুগুলো রয়েছে, যেগুলো হচ্ছে যে ধর্মীয় সাম্প্রদায়িকতা মুক্ত, সর্বস্তরের মানুষ যেন রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে, সেটি নিশ্চয়তা দেওয়া। এবং শহীদদের প্রকৃত মূল্যায়ন, শহীদদের প্রকৃত যে আকাঙ্ক্ষা নিয়ে তারা আসলে শহীদ হয়েছিলেন, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নটি আসলে এই রাজনৈতিক দল করবে। তো এখনো আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসলেও পরবর্তীতে আরো যখন নতুন তথ্য আমার কাছে পৌঁছবে বা পরিবর্তিত নতুন আপডেট আসবে, আমি তখন আবার যুক্ত হবো। তাসনুবা। আসাদ, আপনাকে ধন্যবাদ। রোজা ঘিরে বেড়েছে লেবু, শসা, বেগুনের দাম, ঊর্ধ্বমুখী সব রকম মাংসের দাম, বেড়েছে মাছের দামও। এদিকে বাজারে এখনো স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। বাজার স্থিতিশীল রাখতে বাস্তবসম্মত তদারকির দাবি ভোক্তাদের। বাজার ঘুরে আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। সবজির ভরা মৌসুমেও রোজা ঘিরে বেড়েছে ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবুর দাম। গত 15 দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে লেবু। সাধারণ মানের লেবু 40 থেকে 80 টাকা, আর বড় লেবু বিক্রি হচ্ছে 100 টাকার আশপাশে। সাধারণত রোজার সময় বেগুন ও শসার চাহিদা বেশি থাকে। এই চাহিদাকে পুঁজি করে প্রতি কেজি বেগুন 45 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। হাইব্রিড শসা 50 থেকে 60 টাকা, আর দেশি শসা 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। একটা লেবু 80 টাকা হালি, এটা কি অস্বাভাবিক না? মানুষ 100 টাকা মানে 80 টাকা মানে 100 টাকার কাছে। বেগুন ছিল 40-50 টাকা, আজকে 90 টাকা, 100 টাকা। আমরা যারা নিম্ন আয়ের লোকজন, আমাদের তো অনেক অসুবিধা হয়। এই জিনিসটা শর্ট মানুষের দাম বাড়ায় যাচ্ছে আলাদা আলাদা। আগে অ্যাভেলেবেল ছিল, দাম কম ছিল। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি 200 থেকে 210 টাকায় বিক্রি হচ্ছে, আর সোনালী মুরগির দাম বেড়ে 280 থেকে 310 টাকা হয়েছে। মুরগির পাশাপাশি বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস 750 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। খাসি 1200 টাকার, ছাগল বেড়াইলো 1050 টাকা। ব্রয়লার মুরগিটা দাম বাড়ছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজিতে 15 টাকা। অন্যদিকে চাষের চিংড়ি, কই, শিং, তেলাপিয়া, রুই ও পাঙ্গাস মাছের দাম কেজিতে অন্তত 50 টাকা বেড়েছে। পাবদা মাছ, কই মাছ, তারপর আপনি শোল মাছ, এগুলোর দাম বাড়ছে। আমরা বাজারে এর আগে আসছি, এখন আজকে অনেক। আমাদের দেশে তো এটা একটা কালচার হয়ে গেছে যে যখন কোনো কিছু চাহিদা বাড়ে দাম বেড়ে যায়। এদিকে বাজারে এখনো স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। কবে নাগাদ সংকট সমাধান হবে তাও জানেন না ব্যবসায়ীরা। যতটুকু চাহিদা অতটুকু তেল পাইতেছে না, আমরাও পাইতেছি না, ক্রেতাও পাইতেছে না। অনেক ডিলাররা আছে, নিজেদের খুচরা দোকান আছে, ওই নিজেরা ভিতরে কাইটা বেচে, মানে দোকানদারকে দেয় না। তবে রোজার পণ্য হিসেবে পরিচিত ছোলা, চিনি, ডালের দাম স্থিতিশীল রয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশে আশঙ্কাজনক হারে কমছে উপকারী পোকা। এ কারণে পরাগায়ন কমে যাওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে জাতীয় অর্থনীতিতে।
পরাগবাহী পোকামাকড় হারিয়ে গেলে অনেক ফসল, শাকসবজি ও ফসল উৎপাদন কমে যাবে। এমন পরিস্থিতিতে উপকারী পোকা বাড়াতে ফসলি জমির আশেপাশে ফুল চাষ এবং তাদের বাসস্থান রক্ষায় সবুজায়ন বাড়ানোর তাগিদ কীটতত্ত্ববিদদের। শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের প্রতিবেদন। বিশ্ব জুড়েই বিপন্ন মৌমাছি, যারা ৮০% উদ্ভিদের পরাগায়নেই সহায়তা করে। কৃত্রিমভাবে পরাগায়ন করলে বছরে খরচ হতো প্রায় ২৬,০০০ ইউরো বা ৩৪ লাখ টাকা। তবে মৌমাছির সংখ্যা কমতে থাকলে একে একে খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরই ধ্বংস হবে। বিশ্বজুড়ে ২৫৩ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ খাদ্য উৎপাদন পরাগায়নের ওপর নির্ভরশীল। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতিটি উদ্ভিদ এবং প্রাণীর আলাদা ভূমিকা থাকে। সঠিক পরাগায়ন হলে উৎপাদনও বাড়ে ৩০%। কীটনাশক প্রয়োগ করি, তখন দেখা যায় সেটার গন্ধে সেই পোকাগুলো সেখানে অ্যাট্রাক্ট হয় না, যার কারণে ওই ফুলে যখন মৌমাছিটা বসে না বসার ফলে সেই শস্যতে আমাদের পরাগায়ন ঠিকমতো হবে না। যখন পরাগায়ন কমে যেতেছে একটা ফসলে একটা জমিতে খাদ্যের পরিমাণ শস্যের পরিমাণ কমে যাচ্ছে। সারা দেশে যদি এরকম হতে থাকে তাহলে খাদ্য নিরাপত্তা একটু হুমকির মুখে পড়তেই পারে। ১ দশক আগেও দেশে ৬০০-র বেশি প্রজাতির প্রজাপতি পাওয়া যেত, কিন্তু বর্তমানে টিকে আছে মাত্র ৩০০ প্রজাতি। কীটপতঙ্গের বংশবৃদ্ধি ও বেঁচে থাকার জন্য গাছপালা ও ঝোপঝাড়ের প্রয়োজন, কমছে তার সংখ্যাও। জলবায়ু পরিবর্তনের সঙ্গে দ্রুত পাল্টাচ্ছে আবহাওয়ার আচরণ, এতে কমছে পোকামাকড়দের টিকে থাকার সক্ষমতা। গাছের রস খেয়ে জীবন ধারণ করা পোকাদেরও মৃত্যু হচ্ছে, কারণ গাছপালায় ছেটানো হয় কীটনাশক। আবার বালাইনাশকের কারণে মাটির অণুজীবও বেঁচে থাকতে পারছে না। প্রতিদিন যে খাবার খাই তার 1/3 আসছে হচ্ছে বিপলিনেশনের কারণে। আমরা দেখেন শুধুমাত্র আমরা পোয়েসি বা দানা জাতীয় শস্য যেগুলো আছে এগুলো বাদ দিয়ে বাকি যত ফসল আছে সব ফসলেই কিন্তু পরাগায়কের উপর নির্ভরশীল। যেমন ফ্রুটের ক্ষেত্রে যদি আমরা বলি লিচি বা জাম্বুরা অথবা চালতা অথবা আমাদের আম, এগুলো কিন্তু আমাদের পরাগায়কের প্রয়োজন হয়। পরাগায়ক না থাকলে কিন্তু সেখানে আমাদের কোনো ফলন হবে না। খাদ্য শৃঙ্খলে উপকারী পোকামাকড় একে অন্যের ওপর নির্ভরশীল, ফলে পোকা কমতে থাকলে হুমকিতে পড়বে পুরো খাদ্য নিরাপত্তাই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। এবার বইমেলার মোহনায়। অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ। ভাঙনের সুর বাজছে বই প্রেমীদের মাঝে। এবার শনিবার ছুটির দিনে শুরু হয়েছিল বইমেলা, শেষও হচ্ছে আরেক ছুটির দিন শুক্রবারে। বেলা 11টায় 2 ঘন্টার জন্য শুরু হয় শিশু প্রহর। শেষ মুহূর্তে মেলা প্রাঙ্গণ জুড়ে এখন বিষাদের ছায়া। তাই বিকিকিনি ভালো হলেও মন খারাপ লেখক প্রকাশকদের। আওয়ামী লীগের দোসররা এখনও বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে দলের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এদিকে মহানগর উত্তরের আয়োজনে রমজান মাসে সকলকে যথাযথভাবে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন ও আত্মশুদ্ধির আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন। দেশের 18 কোটি জনতাকে নিয়ে এই রাজপথেই তার ফয়সালা প্রয়োজন হলে আমাদেরকে করতে হবে। মিরপুর শেওড়াপাড়ার মেট্রো স্টেশনের পাশে কাঁচা বাজারের আগুন প্রায় 45 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার রাত 2:42 মিনিটে এই অগ্নিকাণ্ড ঘটে। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করে। কন্ট্রোল রুম থেকে জানানো হয় প্রথমে 4 ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে, এরপর আরও 2টি করে মোট 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত 3:27 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। মিরপুর শেওড়াপাড়াতে কাঁচা বাজারে আগুন ধরেছে। সেই সংবাদের উপরে ভিত্তি করে 2:52 মিনিটে, তার মানে হচ্ছে 10 মিনিট পরে আমাদের মিরপুরের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুনের ভয়াবহতা দেখে
আরও 4টি ইউনিট, টোটাল 8টি ফায়ার ইউনিট এখানে কাজ করে এবং 3:29 আমরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনও তা জানা যায়নি, তদন্ত সাপেক্ষে তা বলা যাবে। রাজধানীর বনানী পার্ক মাঠে বগুড়া জেলার ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির আয়োজনে হয়ে গেল মিলন মেলা, যেখানে ঢাকায় অবস্থানরত বগুড়া বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় আয়োজক কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, গত 17 বছর হাসিনা সরকারের আমলে বগুড়ার মানুষ নানাভাবে বঞ্চিত হয়েছে। সাংবাদিক সুজন মাহমুদ এতে বলেন, বগুড়ার ঐতিহ্যকে ছড়িয়ে দিতেই প্রতি বছর এমন উদ্যোগ নেওয়া হয়। আমরা আমাদের কালচার, আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে চাই সারা বিশ্বব্যাপী। আমরা এটার শুরু এখান থেকেই। গত 16 বছর 17 বছর বগুড়াবাসী কিন্তু অনেক নির্যাতিত, নিপীড়িত। এটা হচ্ছে সব ক্ষেত্রেই, এটা আমরা একটা বৈষম্যের শিকার হয়েছি। আমরা এই বৈষম্যের শিকার হওয়ার পরে সম্প্রতি আমরা বাক স্বাধীনতা পেয়েছি। বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে সকালে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটাল প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ডায়াবেটিস ঝুঁকি জানুন, শনাক্ত করুন, পদক্ষেপ নিন। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি ও ন্যাশনাল কাউন্সিলরের সদস্য মতিউর রহমান লালটুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডাক্তার SR খান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান টর্লিন, ডাক্তার মোহনা ও আবু মনি জুবায়েদ রিপন। সুগারকে নিয়ন্ত্রণ রাখতে হবে সচেতন দিবসে, এইটাই আমার মনে, এই মেসেজটা সব পৌঁছে দিতে হবে যে আমরা সচেতন হই, অন্যকে সচেতন হতে হবে। সচেতনতার প্রথম লক্ষণ হলো এই যে একবার ব্লাড সুগার মাপা, এর কোনো বিকল্প নাই। দেশের বাইরের খবর। মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ইসরায়েল যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়াতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এদিকে যুদ্ধবিরতি চললেও গাজায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ধ্বংসস্তূপ থেকে আরও 17 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ওয়াশিংটনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। 1 মার্চ গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার কথা। এর আগেই যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করেছে ইসরায়েল ও হামাস। মিশরের মধ্যস্থতায় এই আলোচনা পর্ব শুরু হয়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সার জানিয়েছেন, আলোচনার জন্য ইসরায়েলি প্রতিনিধি দল এখন মিশরে অবস্থান করছে। যদি দুই পক্ষের মধ্যে পর্যাপ্ত অভিন্ন মত থাকে তবে দ্বিতীয় ধাপের কার্যক্রম সুষ্ঠুভাবে শুরু করা সম্ভব হবে। এছাড়া ইসরায়েল যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়াতে চায় বলেও জানান তিনি। গাজায় একদিকে চলছে যুদ্ধবিরতি, অন্যদিকে বাড়ছে মৃতের সংখ্যা। ইসরায়েলি হামলা থেমে থাকলেও বাড়ছে প্রাণহানি। গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 17 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা 48,370 জনে পৌঁছেছে। অন্যদিকে ওয়াশিংটনের ওভাল অফিসে বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আলোচনা করা হয়। স্টারমার জানান, ইউক্রেন শান্তি চুক্তি কঠোর ও ন্যায়সঙ্গত হবে। ইউক্রেন নিজেই এর রূপরেখা নির্ধারণ করবে এবং এটি বাস্তবায়ন হবে। ইউরোপের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকি এবং ইউরোপ তার নিরাপত্তার জন্য যেন ওয়াশিংটনের ওপর নির্ভরশীলতা কমিয়ে পারে, এরকম প্রেক্ষাপটে এ বৈঠক হয়। বিদেশে উন্নয়ন ও সহায়তা কর্মসূচি USAID-এর বাজেটে 92% কমিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিদেশে সহায়তা দেওয়ার জন্য $54 বিলিয়ন কমিয়ে ফেলা হয়েছে। মূলত আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে এ ব্যয় কমানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর। তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কক্সবাজারে প্রথমবারের মতো মেরিন ড্রাইভ রেস 2025 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন ও কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এই সাইক্লিং প্রতিযোগিতায় 6টি ক্যাটাগরিতে 26 নারী ও 374 পুরুষ সহ 400 দেশি বিদেশি সাইক্লিস্ট অংশ নেন। প্রতিযোগিতা শেষে সেনাপ্রধান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আমাদের ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এই
ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন জড়িত থাকে। এটা দেশ এবং জাতি গঠনে, সুস্থ একটা জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা দেশের বিভিন্ন জায়গায় ম্যারাথনের উপর আয়োজন করে থাকি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামীকাল আশাহীন ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। করাচি স্টেডিয়ামে বিকেল 3টায় শুরু হবে ম্যাচ। এটি বি গ্রুপের শেষ ম্যাচ। 2 ম্যাচ হেরে সেমিফাইনালের আশা আগেই শেষ ইংলিশদের, যেখানে প্রোটিয়াদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটি। শেষ 4-এর দৌড়ে এগিয়ে থাকলেও হেরে গেলে বিপদে পড়তে পারে প্রোটিয়ারা। বাকি 2 দলের পয়েন্ট ও রান রেটের হিসেবে কষতে হবে প্রোটিয়াদের। তা নিয়েই জানাচ্ছেন মুদাসির আলী। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে নিজেদের প্রথম যাত্রায় আফগানদের বিপক্ষে 107 রানের বড় জয়ে বাজিমাত দক্ষিণ আফ্রিকার। কিন্তু এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় অজিদের সঙ্গে তারাও পড়ে গেছে জটিল সমীকরণে। দক্ষিণ আফ্রিকারও পয়েন্ট 3। এখন গ্রুপের শেষ ম্যাচটিতে প্রতিপক্ষ ইংল্যান্ড, যাকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা রয়েছে প্রোটিয়াদের। লাহোরের মতোই করাচি স্টেডিয়ামে রান উঠে ভালো। নিজেদের প্রথম ম্যাচটিতে করাচিতে খেলেছে প্রোটিয়ারা, করেছে 300-র অধিক রান। সেদিক থেকে ইংলিশরা এ মাঠে খেলেনি, কিন্তু লাহোরের মাঠে দুবারই হেরে বাদ পড়লেও তারাও 300-র বেশি রান সেখানে করেছে। তবে বোলিং অ্যাটাকে দক্ষিণ আফ্রিকাকে এগিয়েই রাখতে হয়। আফগান বধে প্রোটিয়ারা দেখিয়ে দিয়েছে, যেখানে ইংলিশ বোলাররা আফগানদের আউট করতে ততটা সফল ছিল না। এছাড়াও সবশেষ 2023 ওয়ানডে বিশ্বকাপে 229 রানে ইংলিশদের গুড়িয়ে দেয় প্রোটিয়ারা, যেখানে দক্ষিণ আফ্রিকার রান ছিল 7 উইকেটে 399, আর ইংলিশরা অল আউট হয় 170 রানে। সেবারে থাকা লুঙ্গি এনগিরি, রাবাদা, মার্কো ইয়ানসেন কিন্তু আছেন এবারের স্কোয়াডে, যদিও নেই জেরাল্ড কোয়েৎসি। ওয়ানডে ফরম্যাটে 2 দলের সব মিলিয়ে 70 বারের মুখোমুখি প্রোটিয়ারা 34 ও ইংল্যান্ডের জয় 30টিতে। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ পর্যন্ত 4 বারের দেখায় সমান সংখ্যক জয় রয়েছে 2 দলের। এদিকে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে শেষ 4-এ উঠে যেতে পারবে প্রোটিয়ারা। তবে সামান্য ব্যবধানে হেরে গেলেও প্রোটিয়াদের সুযোগ আছে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর হিসেব নিকেশ হবে শেষ 4-এ কি হিসেবে যাবে তারা। মুদাসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে চলছে আনুষ্ঠানিকতা। রাজনীতিতে ইতিবাচক ধারার সৃষ্টি হচ্ছে বললেন রিজওয়ানা। নিত্যপণ্যের দামে স্বস্তি মিললেও রোজা ঘিরে নতুন কারসাজি। ঊর্ধ্বমুখী মাছ মাংসের দাম, অস্থিতিশীল ভোজ্য তেলের বাজার। দলের নেতা এটিএম আজহারের মুক্তির দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ। রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি। এবং অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ। শিশু প্রহরে উপচে পড়া ভিড়, ভাঙনের সুরে মন খারাপ লেখক প্রকাশকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।